হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6 এর ইট অল বিগ্যান উইথ ট্রিপের অ্যাক্টিভিটি সলিউশন। তো এর আগে আমি তোমাদের সাথে কিন্তু ক্লাস 6 এর ইট অল বিগ্যান উইথ ট্রিপের ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 এর বেঙ্গলি মিনিং শেয়ার করেছি। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ যে অপশনটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান। বাঘটা কোথায় আশ্রয় নিয়েছিল? বাঘটা আশ্রয় নিয়েছিল একজন বৃদ্ধ মহিলার ঘরের কাছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড, বৃদ্ধ মহিলাটি ছিল খিটখিটে স্বভাবের। দ্য টাইগার থট ড্রিপ ওয়াজ এ ক্রিয়েচার, একটা প্রাণী। বাঘটা ভেবেছিল যে বৃষ্টির ফোঁটা হলো একটা প্রাণী। ভোলেনাথ ওয়াজ এ পোটার, ভোলেনাথ ছিল একজন কুমোর। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে করতে হবে কি তোমাদের, যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কোন ঘটনাটা আগে ঘটেছে কোন ঘটনাটা পরে ঘটেছে সেই অনুযায়ী তোমাদের 1, 2, 3, 4 করে নাম্বারিং করতে হবে। তো 1 নম্বরটা লেখাই রয়েছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, এটা হলো 1 নম্বর। 2 নম্বর তাহলে কোনটা? দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, এটা হলো 2 নম্বর। 3 নম্বর দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, এটা হলো 3 নম্বর। 4 নম্বর শি পোস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, এটা হলো 4 নম্বর। 5 নম্বর ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, এটা হলো 5 নম্বর। 6 নম্বরটা হচ্ছে ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডলড এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, এটা হয়ে গেল 6 নম্বর। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। তো এটা রয়েছে দেখো, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভীত ছিল বা ভয় পেয়েছিল কেন? কারণ ভোলেনাথ তার কান ধরে টেনেছিল। দ্য ভোলেনাথ পুলড ইটস ইয়ার্স, মানে কারণ ভোলেনাথ এর কান ধরে টেনেছিল। তারপরে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার ওয়েন, ভোলেনাথের স্ত্রী বা ভোলেনাথের বউ ভয়ে চিৎকার করে উঠেছিল কখন? যখন সে, এখানে ওয়েন মানে কিন্তু কখন নয়, ওয়েন মানে হচ্ছে যখন, যখন সে বাঘটাকে গাছে বাঁধা অবস্থায় দেখেছিল। ওয়েন শি ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, যখন সে বাঘটাকে গাছে বাঁধা অবস্থায় দেখেছিল। ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই পিপল দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, মানুষের দ্বারা বিরক্ত হয়ে এবং কি করবে বুঝে উঠতে না পেরে বাঘটা কি করলো? দড়িটা চিবিয়ে ছিঁড়ে ফেলে জঙ্গলের দিকে পালালো। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট, ভোলেনাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো, কি ঘোষণা করলো? দ্যাট হি ক্যাপচার্ড দ্য টাইগার অ্যান্ড অলসো পুলড ইটস ইয়ার্স লাস্ট নাইট, সে কী ঘোষণা করলো? যে সে বাঘটাকে ধরেছে এবং গত রাতে সে এটার কান ধরেও টেনেছে। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 4 এখানে শেষ হলো। অ্যাক্টিভিটি 5-এ চলো। অ্যাক্টিভিটি 5-এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটাকে বাড়িতে নিয়ে এসেছিল? ভোলেনাথ বট দ্য টাইগার হোম বিকজ হি থট ইট অ্যাজ হিজ ডাঙ্কি, কারণ বাঘটাকে সে নিজের গাধা ভেবেছিল, তার জন্যই বাড়িতে নিয়ে এসেছিল। হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কেন প্রতিবেশীরা তাদের কুঁড়েঘর থেকে বেরিয়ে এসেছিল, ছুটে বেরিয়ে এসেছিল। ইন দ্য মর্নিং হিয়ারিং ভোলেনাথস ওয়াইফস স্ক্রিমিং দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তো এখানে দেখো কোশ্চেনটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, মেড রয়েছে, তাই আমরা কিন্তু অ্যান্সারটাও এখানে পাস্ট টেন্সে লিখেছি। সকালবেলা ভোলেনাথের স্ত্রী বা ভোলেনাথের বউয়ের চিৎকার শুনে ভোলেনাথ, যে প্রতিবেশী, নেইবার্স মানে প্রতিবেশীরা, তাদের বাড়ির কুঁড়েঘর থেকে ছুটে বেরিয়ে এসেছিল। ওয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, গ্রামবাসীরা কেন স্বস্তি পেল? দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার হ্যাড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, কারণ বাঘটা জঙ্গলে ছুটে পালিয়ে গেছিল। হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, রাজা কিভাবে ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করল? দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অ্যান্ড অলসো গেভ হিম এ হিউজ হাউস টু লিভ ইন, তাকে সেনাদলের প্রধান করে দিল এবং তাকে একটা বড় বাড়ি দিয়েছিল থাকার জন্য। এইভাবে রাজা তাকে পুরস্কৃত করলো। অ্যাক্টিভিটি 6-এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো তোমাদের কী করতে হবে? এখানে সিম্পলি ট্রু ফলস লিখতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেই অনুযায়ী
টি আর এফ লিখতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, মানে টেক্সট থেকে যেইটুখানি অংশ দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের অ্যান্সারটাকে সাপোর্ট করছে বা জাস্টিফাই করছে বা তোমাদের অ্যান্সারের সপক্ষে যুক্তি দিচ্ছে, তাহলে সেইটুখানি লাইনে কিন্তু তোমরা তুলবে। ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, ভোলেনাথ জানতো না যে কীভাবে ঘোড়ায় চড়তে হয়, এটা একদম সঠিক, তাহলে এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, এটা বইতে তোমরা লাইনটা খুঁজে পেয়ে যাবে, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট, রাজা ভোলেনাথকে একটা খুব সুন্দর বা যাকে বলে জাঁকালো হাতি পাঠিয়েছিল, না স্ট্যালিয়ন পাঠিয়েছিল, ঘোড়া পাঠিয়েছিল, তো এখানে ফলস হবে। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। নেক্সট, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, শত্রুপক্ষের সেনারা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্ট্যালিয়ন। নেক্সট ডিএটটা, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি, ভোলেনাথ শত্রুপক্ষের সেনাদের একা হাতেই পরাস্ত করেছিল, হ্যাঁ সত্যিই তাই করেছিল, কারণ ওকে দেখেই কিন্তু শত্রুপক্ষের সেনারা দৌড়ে পালিয়ে গেছিল, তাহলে এটা কী হবে? এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8000 এনিমি সোলজার্স। অ্যাক্টিভিটি 7-এ রয়েছে কিছু কোশ্চেন, তো সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। তো এতে রয়েছে ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার, মানে ভোলেনাথ সম্পূর্ণ নিরাশ হয়ে গেছিল কেন? দ্য কিং টোল্ড ভোলেনাথ টু প্রোটেক্ট হিজ স্টেট ফ্রম এনিমি সোলজার্স বাট হি ইভেন ডিড নট নো হাউ টু রাইড এ হর্স সো হি ওয়াজ ফুল অফ ডেসপায়ার, কারণ রাজা তাকে বলেছিল যে শত্রুপক্ষদের হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব বা রাজ্যকে রক্ষা করার দায়িত্ব রাজা ভোলেনাথের উপর দিয়েছিল, কিন্তু সে ঘোড়ায় চড়তেই জানতো না, তার জন্য ভোলেনাথ সম্পূর্ণ নিরাশ হয়েছিল। হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল, তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তার বউ তাকে কীভাবে সাহায্য করেছিল? টু ওভারকাম হিজ ট্রাভেল হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু হর্স উইথ এ রোপ, তার যাতে এই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে তার জন্য তার বউ তাকে একটা ঘোড়ার সাথে দড়ি দিয়ে শক্ত করে ঘোড়াটার সাথে তাকে বেঁধে দিয়েছিল। তারপরে হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, শত্রুপক্ষের সেনারা কেন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো? দ্য এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, শত্রুপক্ষের সেনারা এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো যে একজন ওয়াইল্ড লুকিং ম্যান, মানে একজন বন্য মানুষ বলতে পারো, একজন বন্য মানুষ তার হাতে যে স্ট্যালিয়নের উপর একটা ছুটন্ত ঘোড়ার উপর বা হিংস্র ঘোড়ার উপর চড়ে বসে আছে এবং বাধা অবস্থায় দেখতে পেয়েছে তাকে, এবং সে কী করছে? হাতের মধ্যে ডালপালা নিয়ে, মানে উত্তেজিত হয়ে হাতের মধ্যে ডালপালা নিয়ে নাড়ছে, তো এই ঘটনাটা খুবই দুর্লভ, তো এটা দেখে শত্রুপক্ষের সেনারা খুব ভয় পেয়ে গেছিলো। ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার্স, তো তোমার কি মনে হয় ভোলেনাথকে একজন কিংবদন্তি বলা কি সত্যিই ঠিক? তোমার মানে অ্যান্সারের সপক্ষে বা তোমার উত্তরের সপক্ষে কারণ লেখো, যদি তুমি না বলো তাহলে কেন, আর হ্যাঁ বললে কেন? I think Bholenath could not truly be called a legendary character because he was not actual great warrior and what happened were all by virtue of his luck. আমার মনে হয় যে ভোলেনাথকে মানে একজন কিংবদন্তি বলাটা উপযুক্ত হবে না, কারণ যা সে পেয়েছে সে মোটেই একজন বিশাল যোদ্ধা নয় বা মহান যোদ্ধা নয়, যেটা সে পেয়েছে সেটা কিন্তু তার ভাগ্যের জোরে পেয়েছে, তাই ওকে কোনোভাবেই লেজেন্ড বলা চলে না। তো অ্যাক্টিভিটি 8-এতে বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। তো এখানে বলেছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আন্ডারলাইন করতে। তো আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আশা করি এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে নাউনের ভিডিও শেয়ার করতে পারবো, কারণ আমার আগের চ্যানেলে নাউনের ভিডিও ছিল, নাউন কী আর নাউনের ক্লাসিফিকেশান, মানে নাউন কিভাবে আইডেন্টিফাই করবে সেটা আমি তোমাদের সাথে আগে আমার চ্যানেলে ছিল, ওই চ্যানেলে। তো যাই হোক, যেহেতু এটা নতুন চ্যানেল তো এই চ্যানেলেও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট আমি এখানে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, তো এখানে কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, এখানে হচ্ছে বিউটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড ইজ ফান, তাহলে এখানে হচ্ছে চাইল্ডহুড।
ইন্ডিয়া অ্যাটেইনড ফ্রিডম ইন 1947, তো এখানে হচ্ছে ফ্রিডমটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 8B-তে বলেছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের কী করতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করতে হবে। তো 1 নম্বর হচ্ছে ডার্ক, তো ডার্ক থেকে হবে ডার্কনেস। নেক্সট রয়েছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট থেকে হবে অ্যাডাল্টহুড। অ্যামেজ থেকে হবে অ্যামেজমেন্ট। ডিস্টার্ব থেকে হবে ডিস্টারবেন্স। কনফিউজ থেকে কনফিউশন। সুইট থেকে সুইটনেস। নেক্সট অ্যাক্টিভিটি 8C-তে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। তো এখানে বলা হয়েছে যে যেগুলো কালেকটিভ নাউন সেগুলোকে আন্ডারলাইন করতে। তো এখানে প্রথমটা হচ্ছে আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, তাহলে এখানে ক্রাউড হবে কালেকটিভ নাউন। এ হার্ড অফ কেটল ইজ পাসিং বাই, তাহলে ওখানে হবে হার্ড। আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, তাহলে এখানে হবে টিমটা কালেকটিভ নাউন। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস, তাহলে এখানে বাঞ্চ হবে কালেকটিভ নাউন। নেক্সট অ্যাক্টিভিটি 8D-তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। তো এখানে নিচে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোকে নিয়ে কি করতে হবে, তোমাদের কালেকটিভ নাউনগুলোকে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে প্রথমটা হবে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। নেক্সট ড্যাশ এ শিপ ড্যাশ এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে এখানে হবে এ ফ্লক, FLOCK ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। নেক্সট আই স এ সোয়ার্ম অফ বিস বাজিং অ্যারাউন্ড, দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। নেক্সট অ্যাক্টিভিটি 8E-তে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। তো এখানে বলেছে যেগুলো কাউন্টেবল নাউন সেগুলোকে আন্ডারলাইন করতে, আর যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোকে সার্কেল অর্থাৎ গোল করতে। আই অ্যাম রিডিং এ বুক, তাহলে বুক হচ্ছে এখানে কাউন্টেবল নাউন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, তাহলে আয়রন কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন। স্নোই ইজ হিজ পেট ডগ, তাহলে স্নোই কিন্তু এখানে একটা নাম বোঝাচ্ছে, এখানে কিন্তু এটাকে আমরা নাম বোঝাচ্ছে, তাহলে এটা প্রপার নাউন হচ্ছে, তাহলে এখানে আনবো না সেটা, কিন্তু ডগ হচ্ছে কাউন্টেবল নাউন। তারপরে শি হ্যাজ এ লং হেয়ার কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন। নেক্সট অ্যাক্টিভিটি 8F-তে বলেছে রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস। তো এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা হচ্ছে সেগুলো কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন সেটা পরের পেজে একটা ছক রয়েছে তোমাদের, সেই ছকের মধ্যে লিখতে হবে। তাহলে কাউন্টেবল নাউনের ঘরে হবে ডোর, চিলড্রেন, মার্কেট, টয়স, আর আনকাউন্টেবল নাউনের ঘরে হবে মিল্ক আর সুগার। অ্যাক্টিভিটি 9-এ বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তো এখানে এই ওয়ার্ডগুলোর সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং, যেগুলো কাছাকাছি মিনিং হয় সেই রকম ওয়ার্ড টেক্সট থেকে খুঁজে বের করতে বলেছে। তাহলে কিংলি হবে রয়্যাল, সরো মানে হচ্ছে দুঃখ, তাহলে এখানে ডিসপায়ার হবে, আর সারপ্রাইজড হবে অ্যাস্টোনিশড, অ্যাফ্রেইড হবে ফ্রাইটেন্ড। তাহলে অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও তোমাদের এখানেই শেষ হলো। তোমরা যদি কোনো পার্টিকুলার রাইটিংয়ের উপর ভিডিও চাও দেন অবশ্যই করে কমেন্ট করে জানিও, তাহলে সেই রাইটিংয়ের উপর আমি ভিডিও বানিয়ে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।